হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মধ্যে আজকে অনুশীলনী 5.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 এবং নেক্সট পেজে আছে 4 5। ঠিক আছে, টোটাল তো আছে দেখো আরো 6 7 আছে। 6 7 আমি আলাদা একটা ভিডিওর মধ্যে অঙ্কগুলো সমাধান করছি। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পাইবা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 7 এর সলিউশন তো কই পাইবা তোমরা? এই অনুশীলনী মানে একটা প্লেলিস্টের লিঙ্ক পাইবা ভিডিও ডেসক্রিপশনে। যায় অনুশীলনী 5.1 এর সব সমাধান লিখিয়া নিচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পার্টের যতটা অঙ্ক আছে সবগুলো সমাধান আমি প্রত্যেকটা মানে 3টা ভিডিওর মাধ্যমে আমি সমাধান করছি এই অনুশীলনী সবগুলা। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 3 4 5 সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 3 তে কিতা কইছে আগে এটা আমরা সমাধান করিলে। কোয়েশ্চন নাম্বার 3 তে কইছে দেখো যে নিচে দেওয়া স্বীকার্য দুটো বিবেচনা করো, অর্থাৎ দুইটা স্বীকার্য দেওয়া আছে নিচে। ঠিক আছে, রোমান 1 আর রোমান 2। রোমান 1 এ কইছে যে এ এবং বি দুটো নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে একটি তৃতীয় বিন্দু সি এবং এ এবং বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি এটা কিতা বুঝাইছে প্রশ্নটার মধ্যে আমি তোমরা দেখাই বলতে আমি তোমরা করিয়া দেখাই আর কি। প্রশ্ন যেটা হয়েছে এটা আমি লিখিয়া দেখি কিতা হয়। তো প্রশ্নটা হয়েছে যে দুইটা বিন্দু আছে, একটা হলো এ আর একটা বিন্দু আছে বি। ঠিক আছে, তো দেখো এখানে কইছে যে এ এবং বি দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে একটি তৃতীয় বিন্দু সি এ এবং বি এর মধ্যে থাকবে। তো এই দুইটা বিন্দু থাকলে দুইটার মধ্যে আমরা কিতা করতে পারি? একটা সংযোগ রেখা মানে সরলরেখা অঙ্কন করতে পারি। তো এটার সরলরেখার মধ্যে যে কোনো বিন্দু মানে অনেক বিন্দু আমরা লিখতে পারি। কইছে যে কোনো জায়গায় একটা বিন্দু আমরা পাইতে পারি যার নাম সি ওইব। ঠিক আছে, তার মানে এটা প্রযোজ্য হয় এই কার্যটা, মানে বিবেচনাযুক্ত। প্রশ্নে কিতা কইছে নেক্সট আমরা করবো। 2 নম্বরে কিতা কইছে যে একরেখীয় নয় এমন কমপক্ষে 3টে বিন্দু থাকবে। যেমন কইছে যে 3টা বিন্দু থাকবো, ঠিক আছে, কিন্তু একরেখীয় নয়, কিন্তু এটা তো একরেখীয় মানে একই রেখায় 3টা বিন্দু আছে। তো আবার আমরা নিব এ বি। ঠিক আছে, এ বি আর কইছে একরেখীয় নয়, তার মানে এখানে একটা বিন্দু নিয়ে গিয়ে সি। ঠিক আছে, তো এখানে কিতা হইছে দেখো তো 3টা বিন্দু আলাদা আলাদা হয়ে গেছে। তো বিন্দু 3টা পাইছে, একটা দুইটা তিনটা, ঠিক না? তো এখানে প্রশ্নের মধ্যে কিতা হইছে দেখো যে স্বীকার্য দুইটা দেওয়া হয়েছে যে এই স্বীকার্যগুলোতে কোনো ব্যাখ্যা না করা শব্দ আছে কি? মানে দুইটা যে স্বীকার্য দিচ্ছে এটা ব্যাখ্যা না করার কোনো শব্দ আসেনি, শব্দ আছে। ঠিক আছে, কেমনে আছে আমি প্রশ্নটা কিভাবে লিখছি উত্তরটা তোমরা দেখবা। এই কারণে আমি প্রথমেই কইছি অনুশীলনী 5.1 এর যে প্রথম ভিডিওর মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 1 2 সমাধান করছিলাম। আমি কইছিলাম যে এই অনুশীলনী অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে বেশিরভাগ অঙ্কই মানে থিওরিটিক্যাল মানে কি যেরকম অন্য বই আমরা পড়ি, ঠিক আছে, লিটারেচার সাবজেক্ট এইগুলার মতো আর কি। তো এটার মধ্যে অঙ্ক খুব কম, তো এটার বেশি পড়তে লাগবে, মুখস্থ শিখতে লাগবে, তখনই তোমরা পরীক্ষা পারবা। তো যাই হোক, এখানে প্রশ্নের মধ্যে বলছে যে এই স্বীকার্যগুলো কোনো ব্যাখ্যা না করা শব্দ আছে কি? যদি থাকে আমরা কি তার লাগি তা আছে লিখতাম। প্রদত্ত স্বীকার্যগুলো সঙ্গত কি? ঠিক আছে, সঙ্গত মানে কি যে এই দুটার মধ্যে কম্প্যারিজন করা যায়নি। ঠিক আছে, কম্প্যারিজন মানে তুলনা করা যায়নি বা স্বীকার্যগুলো যুক্তিসঙ্গত নেই। কেন? কারণ এই অনুশীলনটা স্বীকার্যের উপরে নির্ভর। তো এই স্বীকার্য অনুযায়ী এই দুইটা যে স্বীকার্য দিচ্ছে ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী মিল হয় কি না এটা আমরা দেখতাম। কইছে ওরা ইউক্লিডের স্বীকার্যগুলো মেনে চলে কি নাই যে আমি এখন কইলাম এটা আমরা ব্যাখ্যা করতাম। ঠিক আছে, তো এটা প্রশ্নটার উত্তর আমি লিখছি। দেখো প্রথম প্রশ্ন যেহেতু কইছে, প্রথম প্রশ্ন কিতা কইছে যে এই স্বীকার্যগুলোতে কোনো ব্যাখ্যা না করা শব্দ আছে কি? তো এটা শব্দ আছে। ঠিক আছে, দেখো আমি লিখছি যে শব্দ আছে। কারণ ঠিক আছে কিতা আছে? এই স্বীকার্য দুটিতে দুটো সংজ্ঞাহীন পদ আছে। সংজ্ঞাহীন পদ মানে কিতা? যে আমরা যে সংজ্ঞাগুলা পাইছিলাম, ঠিক আছে, সংজ্ঞাগুলা পাইছিলাম বলতে হয়েছে আমরা এখানে যেরকম সমান্তরাল রেখা, লম্ব রেখা, খণ্ড এগুলার যে সংজ্ঞা বার করছি এরকম এখানে যে সংজ্ঞা মানে এমন কোনো শব্দ নাই এখানে যেরকম দেওয়া আছে যেটা আমরা সংজ্ঞা বার করতে পারবো। ঠিক আছে, তো এই কারণে আমরা কইছি যে এখানে ব্যাখ্যা করার মতো আছে শব্দটা কিতা যে এই দুটি সংজ্ঞার মধ্যে মানে স্বীকার্যের মধ্যে সংজ্ঞাহীন পদ আছে। সংজ্ঞাহীন পদ কিতা? যেমন এখানে এ বি আর সি 3টা বিন্দুর কথা কইছে। তো বিন্দু তো আমরা সংজ্ঞার মধ্যে পাইছি না, এখানে যেরকম পাইছি নি দেখো তো না। তো এই অনুশীলনের কোয়েশ্চেন নাম্বার 2 যখন সমাধান করছিলাম এগুলো সংজ্ঞা আমি করছিলাম। ঠিক আছে, তো এরকমই আমি কইতেছি এটাই যে যারা অনুশীলন 1 আর 2 বুঝছো এবং দেখছো তারাই বুঝবা যে আমি এখানে সংজ্ঞার কথা কিতা কইতেছি, ঠিক না? তো তোমরা দেখিলাই যারা দেখছো না। তো এখানে দেখো কইছে আমরা যেহেতু কইছি শব্দ আছে কারণ এই স্বীকার্য দুটোতে সংজ্ঞাহীন পদ আছে। তারপরে কইছে যে প্রদত্ত স্বীকার্যগুলি সঙ্গত কি? ঠিক আছে, ওই যে আমি কইলাম তো এখানে লিখছি যে এই স্বীকার্যগুলি সঙ্গত। কিতা কারণে সঙ্গত? কারণ স্বীকার্য দুটি ভিন্ন অবস্থার সঙ্গে জড়িত। ভিন্ন অবস্থা মানে কিতা? এই যে স্বীকার্য দুইটা দিছে, স্বীকার্য দুইটা আলাদা আলাদা কন্ডিশন, আলাদা আলাদা পরিস্থিতির কথা কইছে। একটা কিতা কইছে যে এ আর বি দুইটা বিন্দুর মধ্যে সি বিন্দু পাওয়া যায়, আর একটাতে কইছে যে এ আর বি দুইটা বিন্দু নিতে পারি কিন্তু সি একই রেখীয় না, মানে এক সরল রেখার মধ্যে না। তো আলাদা আলাদা এই কারণে আমরা কইছি যে এই স্বীকার্য
সঙ্গত, কারণ দুটি ভিন্ন ভিন্ন অবস্থার সঙ্গে জড়িত, ঠিক না? তারপরে এখানে রোমান 1 এর মধ্যে কি থাকছে, যেটা আমরা পাইছি এ এবং বি দুটো নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে তৃতীয় বিন্দু সি এ এবং বির মধ্যে থাকবে। তো এটা আমরা লিখছি, দেখো যে সি বিন্দুটি এ এবং বি বিন্দুর মাঝে অবস্থিত এবং এ ও বি এর সঙ্গে একই রেখায় আছে, ঠিক আছে? যেটা আমরা পাইছি, এই যে আমি লিখিয়ে দেখাইছি তোমরা এখানে, ঠিক আছে? ওই যে আমি লিখিয়ে দেখাইছি এখানে, এটাই আমি তোমরা হতে যে এটা লিখিতভাবে লিখছি এখানে। তো রোমান 2 তে কি থাকছে যে রোমান 2 দেখো যে একই রেখীয় নয়। তো আমরা লিখছি, দেখো এ বি সি তিনটা বিন্দুর নাম লিখছি। তো আমরা কেতা লিখছি যে এ বি ও সি বিন্দুগুলো একই রেখাতে অবস্থিত নয়, ঠিক আছে? একই রেখাতে নাই। তারপরে সেই জন্য মানে এই কারণেই ইউক্লিডের স্বীকার্য মেনে চলে না, ঠিক আছে? আমার প্রশ্নের মধ্যে কইছিল না, দেখো তো নিচে যে প্রদত্ত স্বীকার্যগুলো বা ওরা ইউক্লিডের স্বীকার্য মেনে চলে কি না, ঠিক আছে? তো আমরা কেতা আমরা কইছি যে ইউক্লিডের স্বীকার্য মেনে চলে না। কেন চলে না? কারণ এখানে একই রেখীয় সমানরেখার কথা কইছে না 2 নম্বরে। তারপরে কইছে দেখো কিন্তু 1 নং স্বীকার্য মেনে চলে বলে বিবেচনা করতে পারি। মানে স্বীকার্য 1 নম্বর যে স্বীকার্য, ওই যে ইউক্লিডের 5টা স্বীকার্য আছে, এই পার্টের লাস্টে আমি দেখাইছিলাম 5টা স্বীকার্যের মধ্যে 1 নম্বর স্বীকার্যটা তোমরা পড়িয়ে দেখবা, ঠিক আছে? এই স্বীকার্যটা 1 নং স্বীকার্যটা মেনে চলে, ঠিক আছে? আমরা বিবেচনা করতে পারি। কারণ কিতা কারণে? দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে শুধু একটি সরলরেখা পেতে পারি, ঠিক আছে? এটা হইছে কি স্বীকার্য কিতা, যে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে শুধু একটি সরলরেখা পেতে পারি। বুঝা গেছে? বুঝছো আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান তোমরা এইভাবে লিখতে পারো, ঠিক আছে? বা তোমরা এরকম লিখতে পারো, রোমান 1 2 না দিয়া শর্টকাট লিখতে পারো যে এখান থেকে লিখতে পারো যে ইউক্লিডের স্বীকার্য মেনে চলে না এবং, ঠিক আছে, এবং দিয়া তোমরা ওই যে 1 নং স্বীকার্য আছে, যেটা 1 নং স্বীকার্য কিতা লেখা আছে আমি তোমরা দেখাইছি এখানে সামারির মধ্যে আছে। 1 নং স্বীকার্যটা তোমরা লিখিয়ে দিলে আনসার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান। কোয়েশ্চেন নাম্বার 4 এ কিতা আছে দেখো, নেক্সট পেজে আছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে যে সি বিন্দুটি এ এবং বি বিন্দুদ্বয়ের মধ্যে এমনভাবে অবস্থিত যাতে এসি সমান বিসি হয়, তাহলে প্রমাণ করো যে এসি সমান হাফ এ বি। চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তো চিত্র আমরা অঙ্কন করতে লাগবে। তো চিত্র এখানে কিতা আছে চিত্র লেখার আমি দেখাই, তোমরা কিতা চিত্র লিখবা। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে সলিউশন দিয়ে তোমরা যে দেওয়া আছে লিখবা, ঠিক আছে? তো আমি আগে রেখাটা লিখিয়ে তোমরা দেখাই। এরকম একটা সরল রেখা লিখবা, লেখাটা একটু ব্যান্ড হয়েছে স্কেল দা লেখার সত্ত্বেও, ঠিক আছে? স্কেলটা লড়ে গেছে। তো এখানে প্রথমে লিখবা যে দেওয়া আছে বা ইংলিশে অনেকে লেখে গিভেন, গিভেনের বাংলায় দেওয়া আছে। দেওয়া কিতা আছে যে সি বিন্দুটি এ এবং বি এর মধ্যে আছে, ঠিক আছে? সি বিন্দুটি এ এবং বি এর মধ্যে আছে এবং এটার নাম দিলে বা এ বি, আর মধ্যে মানে কি তা এ আর বির মধ্যে ঠিক মিডিল একটা বিন্দু দিয়ে সি দিলেইবা। কেমনে মিডিল দিবা? তোমরা স্কেল দিয়া যতটুকু দৈর্ঘ্য মাপবা তার ঠিক অর্ধেকে বিন্দু দিলেইবা, ঠিক আছে? স্কেলের মধ্যে সেন্টিমিটার যেহেতু আছে স্কেল দিয়ে করবা। তো আমরা চিত্রের সাহায্যে করছি ব্যাখ্যা। তো এটা হচ্ছে চিত্র, ঠিক আছে? যে কঠিন চিত্র আমরা লিখছি। তো যেটা দেওয়া আছে সি বিন্দুটি এ এবং বির মধ্যে আছে এটা লিখবা। লিখিয়া, ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি। যেমন মনে করো এখানে যেহেতু আমরা কইছে যে প্রমাণ কিতা করতাম, প্রশ্নের মধ্যে আমি দেখাই প্রমাণ করতাম, কইছে যে এসি ইজিক্যাল টু হাফ এ বি, ঠিক আছে? তো এসি ইজিক্যাল টু হাফ এ বি দেখাইতে হলে আমরা এক কাজ করতে পারি, ওই যে এসি সমান কিতা এ বির অর্ধেক। তো এটা তো দেখতে চিত্রের মধ্যে দেখতে পাইতেছি, কিন্তু লিখিতভাবে কীভাবে দেখাইমো? লিখিতভাবে দেখাইতে পারবো আমরা এইভাবে যে এখন লিখিয়া না তোমরা লিখবা এসি সমান বিসি। কেন এসি সমান বিসি? কারণ এই রেখাটা আর সমান সমান দুই ভাগে ভাগ করছে, তো এসি যত হইব বিসি সেম হবে, এই কারণে আমরা লিখছি এটা, ঠিক আছে? তো এটা প্রমাণ করতে হলে প্রমাণ কিতা করতাম যে এসি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, মানে হাফ অফ বিসি না, হাফ অফ বিসি কইছে না দেখি তো, এ বি মানে এ বি রেখার হাফ এ বি। তো এ বি রেখার হাফ যদি আমি দেখাইতে লাগে, ঠিক আছে? তো এসি সমান বিসি তো এতটুকু লাগছে, লিখিয়া এখানে একটা বুদ্ধি লাগাইবা। বুদ্ধি কি তা যে আমরা জানি যে কোনো একটা সমীকরণ, মনে করো এখানে আছে যে 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এটার মধ্যে আমি যদি সমানের বাম দিকে যদি আমি 2 দা ভাগ দিই, ডান দিকে যদি 2 দা ভাগ দিই, তো এখানে কোনো পরিবর্তন হইতো না, ঠিক আছে? মানে সমীকরণ সেম থাকবো। ঠিক একইভাবে আমি যদি আবার এটারে আমি যদি এখানে 2 দিয়ে পূরণ দিই, এখানে যদি 2 দিয়ে পূরণ দিই, সমীকরণের কোনো পার্থক্য হয় না। এখানে যদি 2 যোগ দেই, এখানে যদি 2 যোগ দেই,
কোনো পার্থক্য হইতো না। অর্থাৎ আমরা ক্লাস 6 এর মধ্যে, ক্লাস 7 এর মধ্যে, ক্লাস 8 এর মধ্যে আমরা পড়ছি যে কোনো একটা সমীকরণের বাম দিকে যদি 2 যোগ করি ডান দিকে 2 যোগ করতে লাগে, ঠিক আছে? যেমন বাম দিকে যদি আমি 2 বিয়োগ করি ডান দিকে বিয়োগ করতে লাগবে, যদি ভাগ করি ডান দিকে ভাগ করতে লাগবে, তখনই সমীকরণটা মানে সমানতা বজায় থাকবে। সমানতা মানে কি, তা উভয় দিকে সমান সমান থাকবে, ঠিক আছে? তো এখানে আমরা একই কাজ করবো, যে এসি লগে যদি আমি আরও এসি যোগ করি সমানের বাম দিকে, তাহলে ডান দিকে কিতা করতে লাগবে, এসি যোগ করতে লাগবে। অর্থাৎ আমি লিখতে পারি যে এসি প্লাস এসি যদি আমি লিখলে আমি বিসির লগে কিতা যোগ করবো, এখানে এসি যোগ হয়েছে, এখানে কিতা হইব প্লাস এসি যোগ হইব, ঠিক আছে? তো এসি প্লাস এসি কিতা হইব 2ac, মানে দুইটা এসি ইজিক্যাল টু থাকবো বিসি প্লাস এসি, ঠিক না? অতটুকু বুঝছো আশা করি। তো পরের লাইনে আমরা কিতা লিখতে পারি, যেমন দেখো 2ac জায়গায় রাখি দাও, ঠিক আছে? নিচে জায়গা নেই আমি লিখবো, দেখো বিসি প্লাস এসি, ওই যে বিসি প্লাস এসি, তো এই দুইটা প্লাস করলে আমি কিতা পাইমু, পুরা রেখাটার নাম হয়ে যাবে, পুরা রেখাটার নাম কিতা এবি, আমি লিখে লিমু এবি। অর্থাৎ বিসি প্লাস এসির বদলে আমি কিতা লিখতে পারি এবি, কেন? কারণ বিসি আর এসি মিলিয়েই তো এবি হয়েছে, তো এবি লিখছি। এখন দেখো আমি যদি এখানে যেহেতু এসির লগে 2 পূরণ আছে সমানে ডান দিকে বাম দিকে, ডান দিকে নিলে কিতা হইব, এটা ভাগ হইব, তো ইমপ্লাইজ দিয়ে আমি আমি এখানে লিখতেছি, ঠিক আছে? তো এখানে খালি এসি লিখবো ইজিক্যাল টু, এখানে 2 পূরণ আছে, এটা বাম দিকে ডান দিকে গেলে কিতা হইব, ভাগ হইব, তো এ বির লগে আমরা ভাগ হইব, ঠিক আছে? তো এ বির লগে এইভাবে ভাগ লেখা, মানে এসি এ বির লগে 2 ভাগ করা আর 1/2 ইন্টু এ বি লেখার সমান, কেন? কারণ দেখো এ বি পূরণ 1 হইব এ বি, আর নিচে থাকবে 2, এ বি বাই 2 রে আমরা 1/2 লিখতে পারি, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়া এসি ইজিক্যাল টু হাফ এ বি, ঠিক আছে? তো আমরা কইছে প্রমাণ করো যে, তো আমরা লিখে লিখব প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত তোমরা লিখতে পারো, ঠিক আছে? বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 5 এ কিতা কইছে দেখিলাই। কোয়েশ্চেন নাম্বার 5 এ কইছে যে 4 নং প্রশ্নে সি বিন্দুটিকে এবি রেখার খণ্ডের মধ্যবিন্দু বলে, ঠিক আছে? ওই যে আমরা যে পাইছি সি বিন্দুটিতে 4 নম্বর প্রশ্ন, সি বিন্দুটা এবি রেখাখণ্ডের কিতা আছে, মধ্যবিন্দু। কইছে প্রমাণ করো যে প্রত্যেকটি রেখাখণ্ডে একটি মাত্র এবং মাত্র মানে প্রত্যেকটি রেখাখণ্ডে একটি এবং মাত্র একটি মধ্যবিন্দু আছে। তো এটা প্রমাণ করে দেখাইতাম যে প্রত্যেকটা রেখাখণ্ড অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের রেখাখণ্ড লেখলে মধ্যে শুধু একটাই বিন্দু লেখা যাবে। মধ্যে মানে কিতা, এইদিকেও সমান হইতো, এখানে যে সাইড এখানে সাইড হইতো, ঠিক মিডিলে পড়তো বিন্দুটা। তো এটাই প্রমাণ করতাম যে প্রত্যেকটি রেখার মধ্যে শুধু মাত্র একটি এবং একটি মধ্যবিন্দু আছে। ক্লিয়ার অতটুকু? তো প্রশ্ন বুঝছো, প্রশ্ন বুঝলে আনসার তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে? তো পরীক্ষা আইলে যেন তোমরা মিস না করিয়া, এটাই আমি কামনা করি। তো চলো সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 5। তো কোয়েশ্চেন নাম্বার 5 দিয়ে তোমরা সলিউশন দিবা, ঠিক আছে? সলিউশন দিয়া আমরা লিখতে লাগবো প্রথমে যে মনে করি কিতা লিখবো, যে 4 নং প্রশ্নের মধ্যে যে চিত্রটা আসছিল যে এবি রেখা তার মধ্যবিন্দু সি, ঠিক আছে? ঠিক আছে এতটুকু। তো আমরা এখানে লিখলাম যে মনে করি সি বিন্দু এবি রেখার, ওই যে আগে লিখছিলাম কোয়েশ্চেন নাম্বার 4 সেম, এবি রেখার মধ্যে আছে, ঠিক আছে? তো যদি মধ্যে থাকে আমরা জানি সি যদি এবি রেখার মধ্যে থাকে, তো আমরা জানি কিতা যে এসি ইজিক্যাল টু কিতা হইব হাফ অফ এবি। এটা তো হইব কেন হইব, কারণ এসি সমান কিতা হইব এবি রেখার হাফ, ঠিক আছে? তো এটার আমরা 1 নং সমীকরণ দিলাইম। তারপরে আমরা লিখতে পারি যে যদি সম্ভব আমরা লিখতে পারি যে মনে করি দিয়ে আমরা লিখবো একটা বিন্দু নিমুগিয়া যেটার নাম হইব ডি, ঠিক আছে? আমি আগে লিখে রাই তোমরা বুঝাইতেছি যে ডি বিন্দু এ বি এর বা এ বি রেখার আরো একটি ডি বিন্দু এ বি রেখার আরো একটি মনে করো লিখে লইব যে মধ্যবিন্দু, ডি বিন্দুটি এ বি রেখার আরো একটি মধ্যবিন্দু। অতটুকু ক্লিয়ার? তো এখন দেখো যদি আমরা মনে করি যে ডি বিন্দু এ বি রেখার আরো একটা মধ্যবিন্দু, এ বি রেখার সি বিন্দু তো মধ্যবিন্দু আগে আসছিল একটা, এখন আরেকটা মধ্যবিন্দু কিতা আছে ডি, মনে করো এখানে আমি দিলে আরেকটা বিন্দু ডি, ঠিক আছে? ডি যদি দিতে পারি, ঠিক আছে? যদি দেই, তো যদি মধ্যবিন্দু হয় আমরা লিখতে পারি যে তাহলে এ ডি সমান হাফ অফ এ বি আমরা হইতে পারবো। কেমনে পারবো? কারণ দেখো আমি এখানে লিখছি যে সি যেহেতু এ বি রেখার মধ্যবিন্দু, তো সি যদি এ বির মধ্যবিন্দু তার মানে এসি সমান এ বির হাফ হইব,
ঠিক আছে ঠিক একই রকম আমরা লিখছি যদি সম্ভব মানে যদি সম্ভব হয় ডি রেও যদি আমরা এবি রেখার মধ্যবিন্দু ধরি মানে আরেকটা বিন্দু ধরছি যার নাম ডি তারে যদি আমি এবি রেখার কই মধ্যবিন্দু তার মানে এডিও কিতা হইব এবি রেখার হাফ হইব তাই লাগি লিখছি এডি সমান হাফ অফ এবি অতটুকু ক্লিয়ার হইছে তো দুইটা সমীকরণ আমরা পাইছি ঠিক আছে এখন আমরা লিখলে মতলব দিয়া যে 1 এবং 2 নং থেকে পাই কিতা পাইমু দেখো এখানে হাফ এবি এখানে হাফ এবি তার মানে এই হাফ এবির সমান আমরা যদি এসি লিখতে পারি যেহেতু এই দুইটা সমান মানে হাফ এবি এখানে সমান তো এই হাফ এবির বদলে এসি লিখমু ইকুয়াল টু এই হাফ এবির বদলে আমরা লিখমু এডি ঠিক আছে তো এখন আমরা যেহেতু এসি সমান এডি করতে পারছি কিতা লাগে কারণ দেখো এসি সমান এডি কেন হইছে কারণ এসি হইল এবির হাফ এডি হইল এবির হাফ তার এসি সমান এডি তো হইবে স্বাভাবিক কথা ঠিক না তো এখন আমরা লিখিলাম যে এটা সম্ভব হবে যখন সি এবং ডি বিন্দু দুটি একটি বিন্দুকেই বোঝায় ঠিক আছে একটি বিন্দুকেই বোঝায় যদি সি আর ডি যদি একটা বিন্দু বোঝায় কেন একটা বিন্দু কারণ এসি সমান এডি মানে কি তা এসি যদি এবির অর্ধেক হয় তো এডিও এবির অর্ধেক হইব তো অর্ধেক যদি হয় তার মানে ডি যে বিন্দুটা এটা সি সমান হইব নিশ্চয়ই হইব তো এই কারণে আমি লিখছি যে এটা সম্ভব হবে যখন সি এবং ডি বিন্দু দুটি একটি বিন্দুকেই বোঝায় ঠিক আছে অন্তস্থ হয় এটা একটি বিন্দুকেই বোঝায় তো আমার যেহেতু প্রশ্নের মধ্যেই কইছে কিতা কইছে দেখো তো আমি দেখাই তোমরা প্রশ্নের মধ্যে এটা কইছে যে একটি এবং মাত্র একটি বিন্দুই আছে একটি মধ্যবিন্দু আছে তো আমরা অতএব দিয়ে লিখলাম যে একটি মধ্যবিন্দু আছে প্রুভড PROVED প্রুভড বা প্রমাণিত যেটা বাংলায় কয় ঠিক আছে তো তোমরা বাংলা লিখতে পারো ইংলিশে লিখতে পারো তো এই অনুশীলনী কোশ্চেন নাম্বার 3 4 5 আমরা সমাধান করছি এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে 6 7 এর সমাধান তোমরা পাইলে ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার